প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিষয় আপনাদেরকে আজকে বলি, সেটা হলো এই যে বাংলাদেশে আধিপত্যবাদ নিয়ে এত কথা। এই যে আমাদের দুজন ব্যারিস্টার যাদেরকে বুলি শিখিয়ে দেওয়া হয়, তারপর তারা টক শোতে বিভিন্ন জনসভায়, আজকাল দেখি ওরা জনসভাতেও বক্তব্য দেয়। আমি বলছি শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাদের কথা কন্টিনিউ, মানে তাদের শুরুটা ভারত বিরোধিতা দিয়ে, বক্তব্যের শেষ হলো ভারত বিরোধিতা দিয়ে। ভারত সব নিয়ে গেছে, আধিপত্য। আচ্ছা বলুন তো, এই যে জুলাই বিপ্লবের আগে থেকে ভারতের সঙ্গে চুক্তি 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 করতে বলতে বলতে একেবারে কান জ্বালা ফেলা তাদের। 26 লক্ষ ভারতীয় কাজ করে। এই ডক্টর আসিফ নজরুল কজন ভারতীয়দেরকে দেশে পাঠিয়েছে, কোনো হিসাব আছে? এক। দুই, চুক্তিগুলি শেখ হাসিনা করেছে, চুক্তিগুলি প্রকাশ করা হয় না কেন? চুক্তিগুলি প্রকাশ করা হোক, তাহলে তো বোঝা যাবে যে সত্যিই বৈষম্যের চুক্তি করেছিল, দেশ বিক্রির চুক্তি করেছিল, আধিপত্য বিস্তার করে ভারত আমাদেরকে শোষণ করছিল। এগুলো বললেই পারে, চুক্তিগুলি ওপেন করে দিলেই পারে। দেখুন, চুক্তির ব্যাপারটা একটি মজার বিষয়। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সঙ্গে 25 বছরের ভারতের মৈত্রী ও শান্তি চুক্তি ছিল, এবং এটাই ছিল বঙ্গবন্ধুর আমল থেকে পরবর্তী সময়টুকু পর্যন্ত। 25 বছর পর তো আর এই চুক্তি নবায়ন হয়নি। তো চুক্তিটি ছিল 92 90 দশক পর্যন্ত। এই চুক্তি নবায়নের সময় প্রশ্নই উঠে না। আবার এই সময়টাতে আওয়ামী লীগকেই ক্ষমতায় ছিল 96-এ। চুক্তি তো নবায়ন করবেই না, দরকারও নেই। তখন স্বাধীনতা যুদ্ধের পরপরই বঙ্গবন্ধু সরকার এই চুক্তি করেছিলেন। শান্তি, মৈত্রী, বন্ধুত্ব এসব নিয়েই। চুক্তিতে কোনো সামরিক হস্তক্ষেপ, বৈদেশিক নীতিতে, কূটনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ এসব অন্তর্ভুক্ত ছিল না। সিম্পলি একটি বন্ধু এবং শান্তির চুক্তি। কিন্তু সেটাকে বিভিন্নভাবে রং লাগিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধুর আমল থেকেই এক ধরনের ভেতরে ভেতরে তৎপর ছিল ভারত বিরোধীরা। 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর এই যে 25 বছরের শান্তি চুক্তি ছিল ভারতের সঙ্গে, সেটাই হয়ে গেল তাদের সবচেয়ে বড় হাতিয়ার। এবং এই হাতিয়ারটা দিয়েই বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের পতনের পর ব্যাপকভাবে আলোচনা এবং ভারত বিরোধিতার রাজনীতিটি শুরু হয় প্রকাশ্যে। আগেও ছিল, ভিতরে ভিতরে ছিল, কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে যায়। এবং বঙ্গবন্ধু হত্যার পরে, এবং এর মেইন হাতিয়ারটা ছিল কি 25 বছরের শান্তি চুক্তি। আদৌ শান্তি চুক্তিতে কিছু ছিল? শান্তি চুক্তির উসিল্লায় ভারত কি আমাদের উপর চেপে বসেছিল? ভারত কি আমাদের 2 ইঞ্চি জায়গা দখল করেছিল? কিছুই না। কিন্তু কেন? সেটা হলো রাজনীতির সুবিধার্থে। গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত ডিসপিউট, যেগুলি বেরুবাড়ি
থেকে শুরু করে 3 বিঘা, এগুলি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা কিন্তু বাংলাদেশ 1 ইঞ্চি জমিও ছাড়িনি বা ছাড়তে হয়নি। তালপট্টি, আপনারা জানেন যে তালপট্টি নিয়ে জিয়াউর রহমান আমলে ভারতের সঙ্গে বেশ সম্পর্কের অবনতি শুরু হয়েছিল, সেটাও জিয়াউর রহমান আমলেই শেষ হয়েছে। তারপর শেখ হাসিনার আমলে আসলো আবার সমুদ্র সীমানা। সমুদ্র সীমানাও কিন্তু বাংলাদেশ জয় করেছে, আপনারা নিশ্চয়ই জানেন, বেশি দিন আগের ঘটনা না। সমুদ্র ফয়সালা সীমান্ত ভারতের সঙ্গে যেটা, সেটা বাংলাদেশ অনেক লাভবান হয়েছিল। সেটা তৎকালীন সরকার তার কৃতিত্বের জন্য বহুভাবেই বলেছে, কিন্তু সেটাতে যাচ্ছে না। কিন্তু এই যে ভারত বিরোধিতা, ভারত সব নিয়ে যাচ্ছে, সব করে ফেলছে, ভারত আমাদের প্রতি বৈষম্য করছে, বাণিজ্যিক বৈষম্য থাকতেই পারে। ধরুন একটা এক্সাম্পল দিই, এই যে স্টুপিড গুলি, এরা বুঝতে চায় না ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বৈষম্য। আচ্ছা, ভারত চীন প্রতিবেশী, দুটি বৃহৎ শক্তি। চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে গন্ডগোল সবসময় আছে, আবার রাজনৈতিক ডায়ালগ তাদের হয়। ভারতের সঙ্গে চীনের বিপুল বাণিজ্য হয়, কিন্তু সেখানে বাণিজ্যের মাঝেও কিন্তু বিস্তর ফারাক, কারণ চীন থেকেই তাদের আনতে হয় বেশি। থাকতেই পারে, যেহেতু তাদের প্রয়োজনে চায়না থেকে তাদের আনতে হয়, আর চায়নারা তাদের কাছ থেকে নিতে হয় কম। এই জন্যই বাণিজ্যের যে বৈষম্যটা, ফারাকটা চওড়া হয়। তো বাংলাদেশের ব্যাপারে একই অবস্থা। বাংলাদেশ ভারত থেকে আনে বেশি, বাংলাদেশ থেকে ভারত নেয় কম, হয়তো তার নেয়ার জিনিস নেই এক। দ্বিতীয়ত, ভারত থেকে বাংলাদেশ সবকিছুই বলতে গেলে আনতে হয়, কারণ এটা, কারণটি এই কারণে, এই যে ডক্টর, আমি এক্সাম্পলটা ওই রকম ভাবে দিতে চাচ্ছি যে ডক্টর ইউনূস মানে এত ভারত বিরোধিতা, কিন্তু ভারতের সঙ্গে তো বাণিজ্য কম হয়নি। কারণ ভিয়েতনাম থেকে যদি 10 টাকা কেজি, $10, কথার কথা, চাল আনতে হয়, এই চাল ভারত থেকে 5 টাকায় পাচ্ছে, তা আপনি কার সঙ্গে বাণিজ্য করবেন? যে জিনিস আপনি বাইরে থেকে আনলে লাগবে 10 টাকা, সেই জিনিস যদি আপনি ভারত থেকে নিয়ে 5 টাকায় করতে পারেন, তাহলে লাভটা কার? ভারতের লাভ না আমাদের লাভ? কারণ আমাদের লাভ, কারণ আমাদের ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকে, লাওস থেকে, কম্বোডিয়া থেকে, সেখান থেকে 10 টাকা দিয়ে আনার চেয়ে ভারত থেকে 5 টাকাতে আনা ভালো। যে কারণে সমস্ত কিছুই, এই যে আমাদের দেশে আপনাদের চোখে যা পড়ে, দোকানে যান দেখবেন, ডিমান্ড যেমন রয়েছে, মানুষ পছন্দ করে বিভিন্ন কারণে। কারণ ভারতে তো বাংলাদেশের মতো এত ভেজাল নেই। সমস্ত সেই শাড়ি কাপড় থেকে শুরু করে কাঁচামরিচ, ডিম, গরু, সবকিছু ভারত থেকে আনা হচ্ছে। পাথর, চুনাপাথর, কয়লা, বিদ্যুৎ আনা হচ্ছে। তো এগুলো তো বিজনেস, যখন আনা হবে, ভারত আমাদের কাছ থেকে কি নিচ্ছে? ইলিশ মাছ, পাটজাত দ্রব্য। তো এইগুলোর কত, তো বৈষম্য তো থাকবেই। যেটা আগেই বলছি যে চীনের সঙ্গে ভারতের যে বৈষম্য, বাংলাদেশের সঙ্গে ভারতের সেই বৈষম্য। তো এখন আপনি ভারত বিরোধিতা করবেন, ভারতের সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে, ফাইন। সীমান্ত আপনি সিল করে দেন, সেটাও ফাইন। তাহলে আপনি আনবেন কোথেকে? আপনি, ঠিক আছে, আপনার ক্ষমতা আছে, ভিয়েতনাম থেকে আনেন, আমেরিকা থেকে নেন, পাকিস্তান থেকে আনেন, কিন্তু আপনার অর্থনীতির যে অবস্থা, মানুষের যে চাহিদা, আর জনশক্তির যে বিস্ফোরক,
আমাদের দেশে ঘটছে। আজকে আমাদের দেশের, দেখুন, আমাদের দেশটি আর প্রতিবেশী নেপাল, যে কদিন আগে যেখানে আমাদের মতো আন্দোলন হলো, নেপাল আর আমাদের দেশের সাইজ প্রায় সমান। আমরা একটু বড়, এটা 19-20 বলা যেতে পারে। নেপালের জনসংখ্যা কত আর আমাদের জনসংখ্যা কত? আমাদের জনসংখ্যা এমনি কথিত 18 কোটি, 20 কোটি হইতে পারে। আমরা বোধহয় 1 কোটি দেশের বাইরেও রয়েছি। নেপালের জনসংখ্যা কত? 3 কোটি বা এরও নিচে। তো 3 কোটি লোক সেম এরিয়া, আর 20 কোটি লোক এই সেম এরিয়ায় আমাদেরকে থাকতে হচ্ছে। তা আমাদের জন্য, এই 20 কোটি লোকের জন্য বা 18 কোটি লোকের জন্য সমস্ত জিনিসের চাহিদা মেটানো কি বাংলাদেশের উৎপাদন দ্বারা সম্ভব নয়। যে কারণে আমাদের কি করতে হয়, আমরা বাইরের হাত পাততে হয়, বাইরে যেতে হয়। তো বাইরে যেতে হলে যেখান থেকে সস্তা পাবো সেখান থেকেই কিনবো। আমরা যখন দোকানে যাই, শপিং মলে যাই, যে দোকানে কম থাকবে সেখানেই তো যাবে। এটা নিয়ে হচ্ছে ভয়াবহ আসল উদ্দেশ্য হলো, রাজনীতির আসল উদ্দেশ্য হলো সেই ধর্মভিত্তিক চিন্তা চেতনা, সেই 47-এর ধর্মভিত্তিক বিভাজনের যে দ্বন্দ্ব, সংঘাত এবং একে অপরকে সহ্য না করার প্রবণতা যুগ যুগ ধরে চলছে। যে কারণে আজকে আমাদের দেশে ভারত এবং বাংলাদেশ জনগণের মাঝেও এক ধরনের বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। অথচ সাংস্কৃতিকভাবে, ভাষা, সংস্কৃতি, ধর্ম সব দিক দিয়ে আমাদের একের অপরের সাথে মিল রয়েছে। এক সময় তো 200 বছর তো সেম দেশেই ছিল। কোনো কিছু হলেই আমরা ব্রিটিশ ব্রিটিশ ভাগ করে দিয়ে ব্রিটিশ ভাগ করে দিয়ে যায়নি। আমাদের ভারতবর্ষের তৎকালীন নেতা জিন্না হোক, সোহরাওয়ার্দী হোক, নেহেরু, প্যাটেল, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, শেরে বাংলা ফজলুল হক, পাকিস্তানের লিয়াকত আলী বা সীমান্ত গান্ধী, যত নেতা কথা বলবেন গত 100 বছরে এই ভারত উপমহাদেশ, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সমস্ত জটিলতার জন্য দায়ী হলো এই নেতৃবৃন্দরা। আমরা বলি ব্রিটিশ, ব্রিটিশ বিভাজন, ডিভাইডেড এন্ড রুল, এই সমস্ত কথাবার্তা, এগুলি শুনতে ভালো লাগে কথাগুলি, কিন্তু এগুলি মিথ্যাচার। আমরা নিজেরা ঐক্যবদ্ধ ছিলাম না। আমাদের ভিতরে ধর্মীয় বীজ ঢুকিয়ে দিয়ে, সে সামহাও যেভাবেই ঢুকুক, দিয়ে আমাদের মাঝে বিভাজন তৈরি করা হয়েছে। এবং সেই বিভাজনের ফলশ্রুতি উপমহাদেশ ভেঙে 3টি দেশ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ধর্ম নিয়ে দেশ বিভক্ত হলো। আবার সেই ধর্মীয় সকল ধর্মের সকল জাতির মানুষই এই 3 দেশেই রয়ে গেল। সমপরিমাণ মুসলিমদেরকে পাকিস্তান, ভারত, তারা কিন্তু বিনিময় হয়নি। এখনো ভারতে মুসলিম, এখনো পাকিস্তানে অল্প বিস্তর হিন্দু আছে, যারা হিন্দুরা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু, তারা ওই অত্যাচারিত হয়, তারাও কমে যাচ্ছে। কিন্তু ভারতে তো সেকুলার রাজনীতির কারণে মুসলিমদের এদিক সেদিক কিছু হতে পারে, কিন্তু ভারত থেকে কিন্তু কোনো মুসলিম পাকিস্তান বা বাংলাদেশে যায়নি। কিন্তু পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু সংখ্যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু
দলে দলে ভারতে যায় নিরাপত্তার জন্য। তো যেটি বলছিলাম যে আমাদের এমনই এক গোঁজামিলের ধর্মতত্ত্ব দিয়ে দেশ বিভাজন করা হয়েছিল। আবার ভারতে, বাংলাদেশে এবং পাকিস্তানে সমপরিমাণ হিন্দু মুসলিমকে সব দেশে রেখেই তিনটি দেশ বানানো হয়েছিল। জনবিন্যাস যেভাবে করার কথা স্বাধীনতার মাধ্যমে ছিল তা কিন্তু হয়নি। সে ভারতেও হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন সময় সব ধর্মই রইল। বাংলাদেশেও হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান রইল। এই 47-এর দেশ বিভাগ ছিল জিন্নাহ নেহেরু দের একটি চক্রান্ত, এবং অনৈক্যের কারণে তাদের ক্ষমতার লোভে তারা ভারতবর্ষকে বিভক্ত করে জাতিতে জাতিতে আজকের যে হানাহানি, আজকের যে অভাব অভিযোগের কথা বলা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এসব কিছুর জন্যই 47-এর দেশ বিভাগ বহুলাংশেই দায়ী। স্বাধীনতার পর আজকে 80 বছরে ভারত কোথায় আর পাকিস্তান কোথায়? বাংলাদেশ বরং পাকিস্তানের চেয়ে বেটার, ভালো। এগুলি 1-2 বছর আগে পাকিস্তানিরাই বলতো বাংলাদেশের উন্নয়ন দেখে। পাকিস্তানের পার্লামেন্টে এগুলি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের কাছে এক্সাম্পল হয়েছিল। আর আজকে ডক্টর ইউনূসের সরকারের 18 মাসে পাকিস্তানের সাথে আমাদের প্রেম একেবারে উতলে উঠছে। কিন্তু সেই পাকিস্তান, আজকের পাকিস্তান, সেই একই পাকিস্তান, একই ধরনের বিশ্বাসঘাতক। একটা এক্সাম্পল, উদাহরণ দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করব। এই যে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যাওয়া হলো, আমরা খেলতে পারলাম না, পাকিস্তান কিন্তু ঠিকই খেলেছে। আবার পাকিস্তান কিন্তু আমাদেরকে বলে যে তোমরা সাথে আছি। বাটপারি কাকে বলে? এটাই হলো পাকিস্তান। সারা পৃথিবীতে ওরা চষে বেড়ায় এবং তাদের পরিচয় হলো ভিক্ষুক আর দান্দাবাজ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।